আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। মোট 20টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে এই ভিডিওটি আমরা তৈরি করছি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। ঠিক আছে, তো যারা অনলাইন অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা করে নিতে পারো। তো প্রথমে দেখো, তোমাদের প্রশ্নটি দেখে নেওয়া যাক। কৃষি শিক্ষা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 239। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটি বাংলাদেশের কৃষি। অ্যাসাইনমেন্টটি হচ্ছে মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস নির্ধারণ। এখানে দেখো তোমাদের 4টি নির্দেশনা দেওয়া আছে। মাঠ ফসল ও উদ্যান ফসল হিসাবে ধান, গম, আম ও পেয়ারা চিহ্নিত করে ব্যাখ্যা করা। বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা করা। মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বর্ণনা করা। মাঠ ফসল ও উদ্যান ফসলের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে ইন্টারনেট সহ অন্যান্য উৎসের গুরুত্ব বর্ণনা করা। তাহলে চলো শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রটি দেখে নেওয়া যাক। মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস নির্ধারণ। এখানে দেখো প্রত্যেকটা পয়েন্ট বা ধাপ একটু বড় করে লেখা আছে, তোমরা নিজেদের মতো এখান থেকে ছোট করে লিখবে। ঠিক আছে, কারণ হুবহু লিখলে কিন্তু খাতা বাতিল হয়ে যেতে পারে, তাই আর এত বড় করে কিন্তু লেখার কোনো দরকার নেই। তো দেখো, প্রথমে হচ্ছে মাঠ ফসল ও উদ্যান ফসল হিসাবে ধান, গম, আম ও পেয়ারা চিহ্নিত করে ব্যাখ্যা করা হলো। মাঠ ফসল হচ্ছে ধান ও গম। ঠিক আছে, 4টার মধ্যে ধান আর গম হচ্ছে মাঠ ফসল। মাঠ ফসল বলতে অর্থনৈতিক গুরুত্ব সম্বলিত ফসলকে বোঝায়, যেগুলো বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয়। মাঠ ফসলকে কৃষিতাত্ত্বিক বা অ্যাগ্রোনমিক ক্রপ ফসলও বলা হয়ে থাকে। মাঠ ফসল উৎপাদনের ক্ষেত্রে একই জমিতে একই ফসল চাষ করা হয়, যেমন ধান, গম, পাট, সরিষা, ছোলা, ভুট্টা, মসুর, খেসারি, চীনা ও কাউন ইত্যাদি। মাঠ ফসলের জন্য জমিতে একইভাবে প্রস্তুত করা হয় এবং এর বীজ একসাথে ছিটিয়ে বা লাইনে বপন বা রোপণ করা হয়। মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো দেখো, সাধারণত একসাথে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হয়। প্রতিটি গাছ বা চারার আলাদা যত্ন নিতে হয় না। মাঠ ফসলের জমিতে সাধারণত বেড়া দেওয়ার প্রয়োজন হয় না। মাঠ ফসলের বীজ একসাথে ছিটিয়ে বা সারিতে রোপণ বা বপন করা হয়। সাধারণত সমস্ত ফসল একসাথে কর্তন সংগ্রহ করা হয়। এরপর দেখো, উদ্যান ফসল হচ্ছে আম আর পেয়ারা। উদ্যান ফসল বলতে যেসব ফসলকে বোঝায় যেগুলো অনেক সময় বেড়া দিয়ে উৎপাদন করা হয়। সাধারণত উদ্যান ফসলের চাষ স্বল্প পরিসরে করা হয়, কিন্তু বর্তমানে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে বিস্তৃত এলাকায়ও উদ্যান ফসলের চাষ করা হচ্ছে। উদ্যান ফসল বন্যামুক্ত উঁচু জমিতে বিশেষ যত্ন ও পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়। সাধারণত বসতবাড়ির আশেপাশে উর্বর জমিতে উদ্যান ফসল চাষ করা হয়। উদ্যান ফসল হচ্ছে মূলত 4 প্রকার। ফল জাতীয় ফসল, যার মধ্যে রয়েছে হচ্ছে আম এবং পেয়ারা। তারপর এছাড়াও আছে ফুল জাতীয় ফসল, শাকসবজি জাতীয় ফসল এবং মশলা জাতীয় ফসল। তো উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলো দেখো, সাধারণত স্বল্প জমিতে চাষ করা হয়। জমি উঁচু হতে হবে, জমির চারপাশে অনেক সময় বেড়া দিতে হয়। প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয়, তুলনামূলক বেশি যত্ন নিতে হয়। ফসলের মূল্য মৌসুমের শুরুতে বেশি হয়, ফসল উৎপাদন খরচ কম হয় এবং লাভ বেশি হয়। ফসল উৎপাদনের ঝুঁকি কম হয়। একই জমির সব ফসল একই সময়ে পরিপক্ক হয় না, তাই কয়েকবার ফসল সংগ্রহ করতে হয়। আন্তঃপরিচর্যা বেশি করতে হয় এবং নিয়মিত পানি সেচ দিতে হয়। এরা স্বল্প সময়ের, এক বর্ষজীবী, দ্বিবর্ষজীবী ও বহুবর্ষজীবী হতে পারে। ফসল সাধারণত তাজা বা রন্ধন অবস্থায় ব্যবহার করতে হয়। বেশিরভাগ উদ্যান ফসলই দ্রুত পচনশীল। উদ্যান ফসলের বীজ বা চারা সাধারণত সারিতে বপন বা রোপণ করা হয়। তারপর দেখো, আমাদের 2 নম্বর নির্দেশনা ছিল বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা করা। তো ব্যাখ্যা করা হলো। প্রথমে হচ্ছে মৎস্য উৎপাদন। মৎস্য উৎপাদন কৃষি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই উৎপাদন ব্যবস্থার ভৌত পরিবেশ হচ্ছে নদী, নালা, খালবিল, হাওর বাওর, পুকুর, ডোবা, দিঘি, হ্রদ, নদ নদী এবং সমুদ্র ইত্যাদি। এছাড়াও বর্তমানে পতিত জমি ও ফসলের জমি খনন করে এবং ঘের তৈরি করেও মাছের চাষ করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ফসলের পরেই মাছের ভূমিকা সবচেয়ে বেশি। বাংলাদেশের মানুষের শতকরা 60% প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে মাছ। মৎস্য প্রজাতীয় ও এর চাষ। মাছ শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী। এদের দেহে জোড়বক্ষ শ্রেণী পাখনা থাকে, প্রতিটি পাখনার মাঝে কাঁটা থাকে। এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপর দেখো, মৎস্য সম্পদে অবকাঠামো। বাংলাদেশের মৎস্য হ্যাচারির সংখ্যা 902টি। এর মধ্যে সরকারি হচ্ছে 89টি এবং বেসরকারি হচ্ছে 813টি। গলদা হ্যাচারি 36টি এবং বাগদা হ্যাচারি 49টি।
তারপর দেখো মাছ উৎপাদনের গুরুত্ব। বাংলাদেশে মৎস্য উৎপাদনের জন্য খুবই অনুকূল এবং পানি সম্পদে সমৃদ্ধ। 1980 সালে প্রথম বাংলাদেশে বিদেশি মৎস্য প্রজাতির চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়। এ সময় থেকে পতিত জমি, ধান ক্ষেত, ডোবা নালা ও হাজারমজা পুকুরকে মাছ চাষের উপযোগী করে তোলা হয়। বিভিন্ন ধরনের বিদেশি মৎস্য প্রজাতি যেমন কার্প, সিলভার কার্প, পাঙ্গাস, মিরর কার্প, থাই, সরপুঁটি, তেলাপিয়া ইত্যাদি বাংলাদেশে ব্যাপক হারে চাষ হয়। এতে মাছের বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে এবং টাটকা মাছ বাজারে পাওয়া যায়। জিডিপিতে মৎস্য খাতের অবদান 2015-16 অর্থ বছরে 3.65%। তারপর হচ্ছে আরেকটি ক্ষেত্র, গবাদি পশু লালন পালন। গবাদি পশু বাংলাদেশের কৃষিতে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গবাদি পশু। প্রাচীনকাল থেকেই মানুষ অর্থনৈতিক গুরুত্ব সম্বলিত পশু গৃহে স্থায়ীভাবে লালন পালন করে আসছে, এদেরকে গবাদি পশু বলা হয়। বাংলাদেশে গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রধান। গবাদি পশুর গুরুত্বগুলো দেখো। জমি চাষ করতে গরু মহিষ ব্যবহৃত হয়, শস্য মাড়াই করতে গরু মহিষ ব্যবহার করা হয়, পণ্য পরিবহনের জন্য, তেলের ঘানি আখ মাড়াই মেশিন পরিচালনায়। প্রাণী আমিষের অন্যতম উৎস হলো গবাদি পশুর মাংস ও দুধ। গবাদি পশু এবং তাদের মাংস ক্রয় বিক্রি করে অনেক মানুষের কর্মসংস্থান হয়। কোনো কোনো গবাদি পশু যেমন ছাগল ও ভেড়া পালনে মূলধন কম লাগে, দুধ ও দুগ্ধজাত দ্রব্য বিক্রি করে প্রচুর আয় করা যায়। গবাদি পশুর চর্বি সাবান তৈরিতে ব্যবহৃত হয়, জ্বালানি হিসাবে গোবর ব্যবহৃত হয়। গবাদি পশুর মলমূত্র উৎকৃষ্ট জৈব সার হিসেবে জমিতে ব্যবহৃত হয়। গোবর থেকে বায়োগ্যাস তৈরি করা যায়। গবাদি পশু বিক্রি করে এককালীন অনেক অর্থ পাওয়া যায়। ভেড়া, ছাগলের পশম দ্বারা দামি শীত বস্ত্র তৈরি করা হয়। গবাদি পশুর চামড়া, পশম, হাড় ইত্যাদি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তারপর রয়েছে আরেকটি ক্ষেত্র হচ্ছে পোলট্রি ফার্ম। বাংলাদেশে কৃষির একটি অন্যতম ক্ষেত্র হলো পোলট্রি বা গৃহপালিত পাখি। যে সকল জীবের পাখনা আছে যারা উঠতে পারে এবং ডিম দেয় তাদেরকে পাখি বলা হয়। আবার অর্থনৈতিক প্রয়োজনে মানুষ যেসব পাখি গৃহে পালন করে তাদেরকে গৃহপালিত পাখি বলে। বাংলাদেশের প্রেক্ষাপটে গৃহপালিত পাখি অত্যন্ত মূল্যবান সম্পদ। বাংলাদেশে গৃহপালিত পাখি যেমন হাঁস, মুরগি, কবুতর উল্লেখযোগ্য। সাধারণত গ্রামের প্রতিটি পরিবারেই গৃহপালিত পাখি পালন করা হয়ে থাকে। তারপর দেখো পোলট্রির অর্থনৈতিক গুরুত্ব। এটা পোলট্রি হবে, পোস্ট্রি না, ঠিক আছে? এই যে এটা মানুষের খাদ্য সরবরাহ, পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি নানাবিধ ক্ষেত্রে পোলট্রির গুরুত্ব অপরিসীম। নিম্নে পোলট্রির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করা হলো। পোলট্রির মাংস ও ডিমের চাহিদা থাকা এগুলো বিক্রয় করে অর্থ উপার্জন করা যায়। বাণিজ্যিক ভিত্তিতে অল্প সময়ে অনেক মুরগি লালন পালনের মাধ্যমে বেশি অর্থ উপার্জন করা যায়। হাঁস মুরগি খামার করে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য শিল্প যেমন পোলট্রির খাদ্য, ওষুধ ইত্যাদি শিল্প গড়ে ওঠে। এতে অনেকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পরিবারে বাড়তি আয় করা যায়। বায়োগ্যাস প্লান্টের কাঁচামাল হিসেবে হাঁস মুরগির বীজটা ব্যবহৃত হয়। পোলট্রির মাংস, ডিম মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে ভূমিকা রাখে। পোলট্রির বীজটা ও লিটার থেকে উৎকৃষ্ট জৈব সার তৈরি করা যায়। পোলট্রির উপজাত দ্রব্য যেমন রক্ত, নাড়ি ভুঁড়ি বিশেষ ব্যবস্থায় প্রক্রিয়াজাত করে পাখির ও মাছের খাদ্য তৈরি করা যায়। অনেক পাখি মানুষের বিনোদনের খোরাক যোগায়, যেমন মোরগের লড়াই, কবুতরের ডাক ইত্যাদি। 3 নম্বর নির্দেশনা ছিল মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বর্ণনা করো। নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করা কৃষি উন্নয়নের মূল চাবিকাঠি। কিন্তু শুধু কৃষি প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, পাশাপাশি এটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে যাতে কৃষকের সুফল পেতে পারে। কৃষি প্রযুক্তি উদ্ভাবন থেকে কৃষকের কাছে হস্তান্তর পর্যন্ত দ্রুত প্রবাহের ব্যবস্থা অবাধ ও সময়োপযোগী হতে হবে। ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি বেশ এগিয়ে গেছে এবং কৃষি তথ্য প্রবাহের সক্রিয় ভূমিকা রেখে চলছে। অভিজ্ঞ কৃষক অথবা কিষানি। কৃষি নির্ভর বাংলাদেশের 70 থেকে 80% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। এর মধ্যে 47% মতো লোক শুধু কৃষির উপর নির্ভর করে জীবন নির্বাহ করে। এ সকল কৃষক জীবনের দীর্ঘ সময় ধরে কৃষিকাজে নিয়োজিত থাকেন। কাজেই ফসল চাষ থেকে শুরু করে মাছ চাষ, পোলট্রি পালন, গবাদি পশু পালন ইত্যাদি কৃষি বিষয়ক সমস্ত কাজে তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে আমাদের দেশের অভিজ্ঞ কৃষকেরা যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। তারপর রয়েছে কৃষক বিদ্যালয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত কৃষক বিদ্যালয়ের মাধ্যমে কৃষকরা বিভিন্ন তথ্য সেবা পেয়ে থাকেন। এই সকল বিদ্যালয় কৃষকদের বিভিন্ন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, যেমন IPM, ICM, IFM ইত্যাদি। কৃষক বিদ্যালয় সম্প্রসারণ অধিদপ্তর দেশের 335টি উপজেলায় কৃষক মাঠ স্কুল স্থাপন করেছে। সারা দেশে মোট 11,470টি কৃষক মাঠ স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে। এই বিদ্যালয়গুলোতে ফসলের ব্যবস্থাপনা কলাকৌশলের উপর কৃষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য একদল কৃষক কিষানীকে অনানুষ্ঠানিকভাবে হাতে কলমে মৌসুমব্যাপী মাঠ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
তারপর রয়েছে কৃষক সভা ও উঠোন বৈঠক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে সভা বা বৈঠক করে তাকে কৃষক সভা বা উঠোন বৈঠক বলে। এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তি হস্তান্তরে উদ্বুদ্ধ করা, কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া, কৃষি সংশ্লিষ্ট বিষয়ে কৃষকদের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা অথবা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ মত বিনিময় করেন। এছাড়াও হঠাৎ কোনো সমস্যা হলে, যেমন ধান খেতে পোকার আক্রমণ হলে, তাৎক্ষণিক ফসলের মাঠে কৃষক সভা করা হয়। মত বিনিময়ের ফলে জ্ঞান ও তথ্যে দুর্বল কৃষকের জ্ঞান বাড়ে এবং কাজে আগ্রহী হয়। এভাবে কৃষক সভা বা উঠোন বৈঠক কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। শেষ ধাপটি হচ্ছে মাঠ ফসল ও উদ্যান ফসলের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে ইন্টারনেট সহ অন্যান্য উৎসের গুরুত্ব বর্ণনা করো। ইন্টারনেট হলো ইলেকট্রিক যোগাযোগের মাধ্যমে যেটি অনেকগুলো কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় সংযুক্ত করে এবং তথ্যের আদান প্রদান ঘটায়। কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে ইন্টারনেটের ভূমিকা অনস্বীকার্য। কৃষি তথ্যের বৃহৎ ভাণ্ডারে হচ্ছে ইন্টারনেট ওয়েবসাইট। ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক যে কোনো তথ্য সমস্যার সমাধান অনায়াসে স্বল্প সময়ে পাওয়া যায়। ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ইন্টারনেট ব্যবহার করে কৃষি বিশেষজ্ঞগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং কৃষকদের সমস্যার সমাধান দিতে পারেন। তারপর রয়েছে ইমেল। কৃষি বিষয়ক যে কোনো তথ্য ইমেলের মাধ্যমে একজন আরেকজনের নিকট অতি দ্রুত পাঠাতে পারে। তথ্য সরবরাহ। ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান, তথ্য উপাত্ত, গবেষণাপত্র সহ সর্বপ্রকার তথ্য আদান প্রদান করা যায়। গবেষণা। কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল এবং নিজেদের গবেষণা প্রকাশ করার জন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল। বাজার দর ও বেচাকেনা। বর্তমানে ইন্টারনেট ব্যবহার বিভিন্ন কৃষি পণ্যের বাজার দর সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায়। এছাড়া অনলাইনে কৃষি পণ্য ক্রয় বিক্রয় করা যায়, যাকে বর্তমানে ই কমার্স বলা হয়। তারপর দেখো রয়েছে ই কৃষি। ই কৃষি বলতে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কৃষির বিভিন্ন সেবার আদান প্রদানকে বোঝায়। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে ই সেবার প্রভাব লক্ষণীয়। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে ই কৃষির বিকল্প নেই। ইতিমধ্যে কৃষিতে ইলেকট্রনিক সার্ভিস বা ই সেবার ব্যাপক প্রসার ঘটেছে। কৃষি তথ্য সার্ভিসকে যুগোপযোগী করার লক্ষ্যে সরকার আধুনিক মানসম্মত আইসিটি কেন্দ্র চালু করেছে। ওয়েবসাইটের মাধ্যমে www.ais.gov.bd কৃষি বিষয়ক বিভিন্ন সমসাময়িক তথ্য সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইবুক তৈরির মাধ্যমে আরও সহজভাবে কৃষি তথ্য উপস্থাপন করা হচ্ছে। টেলিভিশনের মাধ্যমে অনলাইনে সরাসরি ভিডিও চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তথ্য প্রাপ্তির জন্য কিওস্ক তৈরি করা হচ্ছে। টেলিভিশন ও বেতার। কৃষি তথ্য সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ সপ্তাহে 6 দিন সম্প্রসারিত হচ্ছে। এছাড়া জাতীয় সংবাদের সাথে বিশেষায়িত সংবাদের অংশ হিসাবে কৃষি সংবাদ প্রচারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়। এক্ষেত্রে চ্যানেল আই অগ্রণী ভূমিকা পালন করেছে। তারাই প্রথম 19 জানুয়ারি 2008 সাল থেকে কৃষি সংবাদ প্রচার শুরু করে। এরপর 7 ফেব্রুয়ারি 2008 থেকে পিটিভি সংবাদে এবং 6 এপ্রিল 2008 থেকে বাংলাদেশ বেতারে কৃষি সংবাদ প্রচার হচ্ছে। এছাড়াও অন্যান্য চ্যানেলগুলো এক্ষেত্রে এগিয়ে আসছে। তারপর রয়েছে মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা। মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা দেওয়ার জন্য কৃষি তথ্য সার্ভিস ও প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে কৃষি কল সেন্টার স্থাপন করা হয়েছে। এই কল সেন্টার থেকে কৃষি বিশেষজ্ঞগণ সরাসরি যে কোনো সমস্যার সমাধান ও পরামর্শ দিয়ে থাকেন। তারপর দেখো অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সার্ভিস ব্যবহারের ফলাফল। সারের সঠিক ব্যবহার নিশ্চিত হবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, মাটির স্বাস্থ্যের উন্নয়ন হবে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, মাটি ও পানি দূষণ কমে যাবে। পরিশেষে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 বাস্তবায়নে ই কৃষির বিকল্প নেই। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টায় বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির সুযোগ সুবিধা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এই সমস্ত তথ্য সেবা প্রদানকারী উৎসের মধ্যে সামগ্রিক সহযোগিতা ও সমন্বয় শক্তিশালী করতে পারলে কৃষক, তথ্য ও কৃষির উন্নয়ন আরও বেগবান হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 5ম সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।